এই প্রশ্নটার উত্তরটা যদি আমরা দিতে চাই তাহলে বাংলাদেশের হেলথ সিস্টেমের কথা কিন্তু এখানে চলে আসবে। তামিম ইকবালের ক্ষেত্রে সবকিছু একেবারে পারফেক্টলি কাজ করেছে। এখন মনে করেন যে ডক্টর মনিরুজ্জামান মারুফ যদি এখন এমন একটা জায়গায়, এমন একটা হসপিটালে কাজ করেন যেখানে ক্যাথ ল্যাব নেই, যেখানে ওই সময় কোনো রিং ছিল না, যেটাকে স্টেন্ট আমরা বলি মেডিকেলের ভাষায়, কোনো স্টেন্ট হয়তো বা ছিল না, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যদি থাকতো তাহলে কি ওই রোগীটা বাঁচতে পারতেন? সেখানে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন চলে আসে। তামিম ইকবালের ক্ষেত্রে ডিসিশন মেকিং খুব কুইক হয়েছিল। শুনতে খুব খারাপ শোনাবে, কিন্তু তামিম ইকবালের ক্ষেত্রে ডিসিশন মেকিংটা এত কুইক হয়তোবা ছিল কারণ আশেপাশে তার পরিবারের কোনো সদস্য ছিল না। তার আশেপাশে যারা ছিল তারা সবাই তামিম ইকবালকে মন থেকে ভালোবাসেন, মন থেকে ফিল করেন। চোখে অনেকের পানি ছিল, অনেকে খুব প্যানিক করেছিলেন, কিন্তু তারপরেও ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা চিন্তা ভাবনা করতে পেরেছিলেন, কারণ তামিম ইকবাল তাদের পরিবারের কোনো সদস্য না। নিজের পরিবারের সদস্য যদি হতো তাহলে হয়তোবা চিন্তা করতেন যে না, এই হসপিটালে ভালো হবে না, আমরা হেলিকপ্টারে উঠায় ফেলি, এ ধরনের একটা ডিসিশন আসতেই পারতো। এটা বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা। অনেক সময় বুকে ব্যথা হচ্ছে, আরে একটা গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকো, কিছু হবে না। আচ্ছা, রাত্রেবেলা ব্যথা করতেছে, সকালে যাব হসপিটালে। এই জায়গাগুলোতে কিন্তু দেরি করে ফেলি আমরা। কোনো প্রসিডিউর, তামিমের ক্ষেত্রে তো তিনি অচেতন ছিলেন, ডিসিশন নেওয়ার আসলে দেওয়ার মতো, কনসেন্ট দেওয়ার মতো অবস্থা তার ছিল না। এখন মনে করেন যে আল্লাহ না করুক আমার যদি এই ধরনের কিছু হয়, আর আমাকে যদি ডক্টর জিজ্ঞাসা করে যে হার্টে রিং পরাইতে হবে, এখনই পরাইতে হবে, আমি তখন চিন্তা করবো, আমি তখন ফার্স্ট কোশ্চেনটা করবো, বা আমার আত্মীয় স্বজনের ফার্স্ট কোশ্চেনটা করবে যে সার্জারি কি করতেই হবে, অপারেশন কি করতেই হবে, ওষুধ খেয়ে হবে না। তো এই একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটার কারণে কিন্তু আমার ট্রিটমেন্ট ডিলে হতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আসলে আল্লাহ তাআলা আর ডক্টরের উপরে ছেড়ে দেওয়াটা ভালো। তারপরে আসি হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালে একটা প্রসেসিং এর ব্যাপার চলে আসে, যে এখন আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে কি পরিমাণ ভিড় থাকে। তো এখন এরকম একটা ইমার্জেন্সি পেশেন্ট সেখানে গিয়ে টিকিট কেটে, বা ধরলাম টিকিট বাদ দিলাম, আউটডোর বাদ দিলাম, ধরলাম সে ডাইরেক্ট ইমার্জেন্সিতে গেল। ইমার্জেন্সিতেও হয়তো বা আরো একটা বড় ক্যাজুয়ালিটি হচ্ছে মারামারি, পলিটিক্যাল মারামারির পর অনেক কোপাকুপি, জখম পেশেন্ট নিয়ে আসছে, তাহলে ওই জায়গায় কিন্তু ইমার্জেন্সিতে একটু ডিলে হতেই পারে তার ট্রিটমেন্টে। ইমার্জেন্সিতে একটা ডিলে হতে পারে। তারপরে তাকে আমি বললাম যে আপনি সিসিইউ বা আইসিইউতে যান, যাওয়ার আগে ট্রলি নিয়ে যেতে হবে। এই ট্রলিতে ওই মামা দাদুরা যারা আছে ট্রলি ঠেলে, তারা কিন্তু নিজেদের মতো করে ওখানে একটা কাইন্ড অফ চাঁদাবাজি করে, যে 500 টাকা ট্রলি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো দাম নাই। মানুষজন টাকা দেয়, এই জন্য ওরা টাকা নেয়, এবং এরপর আলটিমেটলি ওরা মানুষজনকে জিম্মি করে ফেলে যে টাকা না দিলে ট্রলি ঠেলবো না। ওখানে একটা ডিলে হতে পারে। তারপর আরেকটা ডিলে হতে পারে যে সিসিইউ বা আইসিইউ যেখানে রোগীটা যাবে, সরকারি হসপিটালে, সেখানে আপনি আপনি যদি অতি 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 অতিশয় ভাগ্যবান না হন, তাহলে আপনি আসলে ওখানে সিট পাবেন না। এবং হেলথ সিস্টেমের এই ল্যাকিংসের কারণেই কিন্তু আপনি তামিম ইকবালের মতো খুব একটা ভাগ্যবান নাও হতে পারেন।